শহর ছাড়িয়ে গ্রামেও বাড়ছে করোনা রোগী। রাজশাহী ও খুলনা অঞ্চলে একদিনে ৩৩ জনের মৃত্যু। সবচেয়ে বেশি শনাক্তের হার চুয়াডাঙ্গায় ৫৩%-এর ওপরে। 5 দিন এখানে দেখতেছি বাড়তেছে। আজকে 14 দিন আমার পেশেন্ট এখানে আছে, অক্সিজেনটা দাঁড়াচ্ছে না। এখানে ভর্তি হতে সিট হয় না, রোগী রাখার জায়গা নাই এখানে। 30 to 40% রোগী কিন্তু বিভিন্ন গ্রাম থেকেও আসতেছে। যারা লোয়ার ইনকাম গ্রুপের সংখ্যাটা একটু আমার কাছে মনে হচ্ছে দিনে দিনে একটু বাড়ছে। থমকে আছে ভ্যাকসিনেশন কার্যক্রম, পড়ে আছে 12 লাখের বেশি সিনোফার্ম ও ফাইজারের টিকা। রিয়ালিটিটা হলো একটা 17 কোটি মানুষের দেশে 60 লক্ষ বা 70 লক্ষ মানুষকে ভ্যাকসিনেট করা হয়েছে এবং আপনার হাতে আর 10 লক্ষ ডোজ আছে, 3টি ভ্যাকসিন মিলিয়ে দাও। শর্ত সাপেক্ষে মানবদেহে ট্রায়ালের নীতিগত অনুমোদন পেল দেশীয় বঙ্গভ্যাক্স। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ে সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা, ফরিদপুরের ভাঙা গোল চত্বর। ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমের 20 জেলায় পৌঁছানো যাবে দ্রুত। পদ্মা সেতু চালু হলে আসবে বৈপ্লবিক পরিবর্তন। হজের নিবন্ধন শুরুর প্রথম দিনেই সৌদি আরবে বসবাসকারী 4.5 লাখ মানুষের আবেদন। করোনার কারণে অনুমতি পাবেন মাত্র 60,000। বিভিন্ন দেশে বৈধ হলেও ভার্চুয়াল বিটকয়েন ব্যবহার নিষিদ্ধ বাংলাদেশে। আন্তর্জাতিকভাবে পিছিয়ে পড়ার শঙ্কা। ভবিষ্যৎ পৃথিবীর মুদ্রা চালু নিয়ে এখনই ভাবার পরামর্শ। শহর ছাড়িয়ে গ্রামেও বাড়ছে করোনা রোগী। রাজশাহী ও খুলনা অঞ্চলের হাসপাতালগুলোতে যেসব রোগী ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই গ্রামাঞ্চলের। এই দুই বিভাগে সবচেয়ে 24 ঘন্টায় আরও 33 জন মারা গেছেন। সংক্রমণ বাড়তে থাকায় অনেক হাসপাতালে স্বাস্থ্যকর্মী বাড়িয়ে চলছে সেবা। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ শহর ছাড়িয়ে এখন গ্রামেও হানা দিয়েছে। প্রতি ঘন্টাতেই হাসপাতালে বাড়ছে রোগী আসার সংখ্যা, যার বেশিরভাগই গ্রামের, আর এতেই ভাবনা বাড়ছে। সংক্রমণের হটস্পট রাজশাহী মেডিকেলে বুধবার ভোর 6টা থেকে পরবর্তী 6 ঘন্টায় 15 জন রোগী ভর্তি হয়েছেন। 24 ঘন্টায় অর্ধশত রোগী ভর্তি হয়, রোগীর সংখ্যা 350। শনাক্ত হার 43.43%। এখানকার করোনা ইউনিটে শেষ 24 ঘন্টায় 13 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে 5 জন করোনায় ও 8 জন উপসর্গ নিয়ে মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত 2 সপ্তাহে 150 জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর 56, চাঁপাইনবাবগঞ্জে 69 জন ও বাকিরা নওগাঁ, নাটোর ও পাবনা সহ অন্যান্য জেলার। 30 to 40% রোগী কিন্তু বিভিন্ন একটু লোয়ার ইনকাম গ্রুপ, এবং এরা যে বিভিন্ন গ্রাম থেকেও আসতেছে, শহরের মধ্যেও যারা আছে তারাও আসতেছে। যারা লোয়ার ইনকাম গ্রুপের সংখ্যাটা একটু আমার কাছে মনে হচ্ছে দিনে দিনে একটু বাড়ছে। রাজশাহী ছাড়াও সংক্রমণের ঊর্ধ্বগতি খুলনা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, সাতক্ষীরায়। ঝুঁকি বাড়ছে সীমান্তবর্তী ঠাকুরগাঁও, দিনাজপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুড়িগ্রামে। চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি 53%-এর উপরে শনাক্তের হার। এদিকে লকডাউন না মানায় খুলনার পাইকগাছায় অভিনব উদ্যোগ নিয়েছে প্রশাসন। মাস্ক না পরে ঘুরে বেড়ালেই জরিমানা হিসেবে নমুনা পরীক্ষা করা হচ্ছে, আর এতেই কারো কারো শরীরে মিলছে করোনা ভাইরাসের উপস্থিতি। খুলনায় একদিনে করোনায় 5 ও উপসর্গে 4 জনের মৃত্যু হয়। নতুন করে আক্রান্ত 149 জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে ঠাঁই মিলছে না অনেকের। সাপোর্টিং স্টাফ আরও কিছু বেশি থাকলে রোগীদের সার্ভিস দেওয়া আমাদের জন্য আরও বেশি সুবিধাজনক হতো। লকডাউনেও লাগাম টানা যাচ্ছে না যশোরে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে করোনায় মারা গেছে 5 জন, নতুন করে শনাক্ত 204 জন। করোনা রোগীদের ভর্তি নিয়ে জটিলতার অভিযোগ সাধারণ মানুষের। আর কতক্ষণ অপেক্ষা করলে করোনার রিপোর্ট পাবো বা তাকে ভর্তি করতে পারবো, এটা নিয়ে আমরা সন্দিহান। সাতক্ষীরায় শহর ছাড়িয়ে গ্রামেগঞ্জের ঘরে ঘরে এখন সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। দফায় দফায় লকডাউনের পরও ঊর্ধ্বগতির সূচক কোনোভাবেই নামছে না। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনের মতো সংক্রমণ হার অর্ধেকের উপরে। বাইরে থেকে যে রোগীগুলো আসছে সে রোগী রাখার জায়গা নাই এখানে। ভারতীয় ডেল্টা ধরনের সংক্রমণ পাওয়ার পর থেকেই উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে চট্টগ্রামে। গত 24 ঘন্টায় জেলাটিতে 3 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 107 জন। লাবিব হাসান, সময় সংবাদ। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান এবং খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে।
রাকিব। তাজনীন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ গেল 15 দিনে 2 দফায় আসলে শয্যা সংখ্যা বাড়ানোর পরও সেই চাপ কিন্তু এখনো পর্যন্ত সামলাতে পারছে না। প্রথমে 271টি 232 থেকে এবং পরবর্তীতে 232 থেকে 71 থেকে কিন্তু একেবারে 309টি শয্যা বাড়ানোর পরেও কিন্তু শয্যায় নিয়ে আসার পরেও কিন্তু এখনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ রোগীর চাপ সেটি কিন্তু সামলাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ 344 জন রোগী ভর্তি আছেন, যাদের অধিকাংশই রাজশাহীর এবং চাঁপাইনবাবগঞ্জের। এদের মধ্যে 40% আসলে গ্রামের রোগী, যারা কিনা গ্রাম থেকে এসেছেন এবং তাদের অক্সিজেন লেভেল অনেক কম, যাদেরকে আসলে অক্সিজেন সাপোর্ট দেওয়া ছাড়া আসলে রাখা একেবারেই সম্ভব না বলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং এর যারা চিকিৎসা সাথে জড়িত আছেন তারা। আমরা এখানে জরুরি বিভাগে কথা বলছিলাম, যারা মূলত এখান থেকে বিভিন্ন পরিবহনে করে যে রোগীগুলো আসে তাদেরকে ভেতরে নিয়ে যান। তারা যেটি বলছেন যে আসলে তাদের যে কাজের চাপ বেড়েছে এবং যে পরিমাণ রোগী তাদেরকে সামলাতে হচ্ছে, তাদের অধিকাংশই কিন্তু আসলে করোনার শনাক্ত এবং করোনা উপসর্গ নিয়ে আসলে তারা আসছেন এবং এই চাপ সামলানোর ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ আরও এক দফায় কিন্তু আজকে সকালবেলা যেটি বলেছেন যে হাসপাতালের আরও 2টি ওয়ার্ড তারা কিন্তু যে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সেটির আওতায় আনবেন। তার মধ্যে একটি হচ্ছে 15 নম্বর আর একটি হচ্ছে 17 নম্বর ওয়ার্ড। সেক্ষেত্রে যে অন্যান্য রোগীরা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা তারা করছেন এবং ইতিমধ্যে ওয়ার্ড দুটিতে কাজ শুরু হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত যেটি আপনাকে বলে রাখি যে রাজশাহীতে কিন্তু 43.43% করোনা শনাক্তের হার এবং গেল 24 ঘন্টায় হাসপাতালে রোগীর ভর্তিও হয়েছেন 44 জনের ওপরে। আমরা সকাল থেকে প্রায় 1:30টা পর্যন্ত যে রোগী দেখেছিলাম সেখানে প্রায় 15 জনেরও ওপরে কিন্তু আসলে রোগী ভর্তি হয়েছে এবং যারা আসছেন তাদের অবস্থা যে খুব বেশি ভালো সেটি কিন্তু নয় এবং যারা স্বজনরা আছেন তারা কিন্তু এই হাসপাতালে আসার পরে অনেকেই যারা ভর্তি হতে পারছেন না চলে যাচ্ছেন, তারা কিন্তু অনেকটাই শঙ্কিত হয়ে পড়ছেন। তো রাজশাহী করোনা পরিস্থিতি ছিল এই, শুনবো খুলনার, সেখানে আছে সহকর্মী তরিকুল ইসলাম। হ্যাঁ, ধন্যবাদ রাকিব। খুলনায় গত 24 ঘন্টায় যদি সকাল 8টা পর্যন্ত যে হিসাবে ধরি তাহলে করোনা আক্রান্ত হয়ে 5 জন মারা গেছেন এবং 4 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মোট 9 জন এই ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন। আমরা একটু আগে যেটি দেখেছি যে খুলনার ফুলতলা এলাকায় একজন মারা গেছেন, এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। তো আমরা একের পর এক লাশ দেখতে পাচ্ছি এবং এই হাসপাতাল থেকে কিন্তু মৃত্যুর মিছিল কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। তো আমরা আক্রান্তের সংখ্যার দিকে যদি তাকাই, 24 ঘন্টায় আমাদের কাছে সর্বশেষ যে প্রতিবেদন আছে সেই প্রতিবেদন অনুযায়ী 149 জনের খুলনা জেলাতে করোনা শনাক্ত হয়েছে এবং খুলনার পিসিআর যে ল্যাব রয়েছে সেখানে 200 জনের দেহে খুলনার বাইরে অনেকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তো আমরা এই মুহূর্তে হাসপাতালে 139 জন ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। 130 শয্যায় ইতিমধ্যে উন্নীত হয়েছে। গত 2 দিন ধরে এখানে রোগী ভর্তি চলছে এবং এই মুহূর্তে 39 জনের মধ্যে 20 জন আইসিইউতে ভর্তি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে অক্সিজেন রাখা রয়েছে, রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, পাশাপাশি অক্সিজেন শেষ হওয়ার পর আবার সেটা রিফিল করে আনা হচ্ছে। একটি এখানে যে চিকিৎসা ব্যবস্থার যে দুর্বলতা ছিল সেটিও কর্তৃপক্ষ তারা পূরণ করার চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি খবর, আগামী 5 দিনের মধ্যে খুলনার যে সদর হাসপাতাল রয়েছে বা জেনারেল হাসপাতাল যেটাকে বলা হয়, সেখানে কিন্তু আরও 70 শয্যার বাড়ানো হয়েছে, যেখানে প্রস্তুত করা হচ্ছে এবং সেখানে সব মিলিয়ে খুলনা বিভাগীয় শহরে 200 জন করোনা যারা চিকিৎসা নেবেন তারা একসাথে 200 জন চিকিৎসা নিতে পারবেন এবং যারা জেনারেল হাসপাতালে যারা চিকিৎসা অন্যান্য রোগের যে চিকিৎসা নিতেন তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদেরকে ওই হাসপাতালে না যাওয়ার জন্য বলা হয়েছে। সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে থেকে সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম এবং তার আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এদিকে নানা আশ্বাসের কথা শোনা গেলেও বাস্তবতা হলো এই মুহূর্তে থমকে আছে দেশের ভ্যাকসিনেশন কার্যক্রম। হাতে পাওয়া অ্যাস্ট্রাজেনেকা টিকা শেষ, প্রায় 11 লাখ সিনোফার্মের টিকা জমে আছে ফ্রিজেই।
ডাইলিউটের অভাবে দেয়া যাচ্ছে না 1 লাখের বেশি ফাইজারের টিকা। তবে সবচেয়ে বড় সমস্যা হলো হাতে নেই টিকার বড় কোনো চালান। অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনার খেসারতেই এমন অবস্থা মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে শর্ত সাপেক্ষে মানবদেহে ট্রায়ালের নীতিগত অনুমোদন পেল দেশীয় বঙ্গভ্যাক্স। অলস পড়ে আছে করোনার টিকা কেন্দ্রগুলো। মহামারী মোকাবিলায় ঢাকঢোল পিটিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করলেও এখন পরিস্থিতি পুরোটাই উল্টো। প্রায় 14.5 লাখ মানুষের অনিশ্চিত অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ। হাতে আছে মাত্র 2-1 লাখ ডোজ, সেই কার্যক্রমও মন্থর। 2 দফায় সিনোফার্মের 11 লাখ ভ্যাকসিন পেলেও গতি নেই সেই ভ্যাকসিন প্রয়োগে। আবার সংখ্যায় কম হলেও বিশেষ হিমাগারে মজুদ আছে ফাইজারের 1 লাখের বেশি টিকা, অথচ ডাইলাইটের অভাবে সেটাও প্রয়োগ সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনের শুরুটা ভালো হলেও মাঝপথে এসে খেই হারিয়েছে বাংলাদেশ, আর পরিকল্পনার অভাবকেই এজন্য দুষছেন তারা। আমরা যদি বড় চালানটি একসঙ্গে পেয়ে যাই তাহলে যেটি হবে, মানুষের যে উৎসাহটি আছে, 15 লাখ বা কাছাকাছি সংখ্যক মানুষ কিন্তু এখনও প্রথম ডোজের অপেক্ষায় আছে। আমরা যখন সারা বাংলাদেশে হিসাব নিকাশ করে এই টিকাটি পৌঁছে দেব এবং মানুষ যখন টিকা নিতে শুরু করবেন, এবং এটি অব্যাহতভাবে কিন্তু প্রক্রিয়াটি চলতে থাকবে, কারণ আমরা চাই যে এই প্রক্রিয়াটি চলমান থাকুক। স্বাস্থ্য অধিদপ্তরের কথা মতো এই সময় একমাত্র ভরসা চীনের টিকা। 1.5 কোটি ডোজের চুক্তির কথা বলা হলেও কবে নাগাদ সেই টিকা হাতে আসবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি তারা। আমাদের এই ভ্যাকসিন আলোচনায় 3খানা ভ্যাকসিনের নাম বললে মনে হতে পারে যে অনেক কিছু আলাপ হতেছে, কিন্তু আসলে রিয়ালিটিটা হলো একটা 17 কোটি মানুষের দেশে 60 লক্ষ বা 70 লক্ষ মানুষকে ভ্যাকসিনেট করা হয়েছে, এবং আপনার হাতে আর 10 লক্ষ ডোজ আছে, 3টি ভ্যাকসিন মিলিয়ে দাও। এদিকে বুধবার এক বৈঠকে দেশীয় ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে প্রয়োগের অনুমতি দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএমআরসি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বোট ক্লাবেই অচেতন হয়ে পড়েছিলেন চিত্রনায়িকা পরিমণি। সেখান থেকে কস্টিউম ডিজাইনার জিমির সহায়তায় বেরিয়ে আসেন পরিমণি। বোট ক্লাবের সিসি ক্যামেরায় ধরা পড়েছে এইসব দৃশ্য। এদিকে রাজধানীর উত্তরায় অমির অফিস থেকে শতাধিক পাসপোর্ট জব্দ করেছে পুলিশ। 9 জুন রাত 12:22 ঢাকা বোট ক্লাবের সামনে এসে দাঁড়ায় একটি কালো রঙের প্রাইভেট কার। নামতে দেখা যায় চিত্রনায়িকা পরিমণি, অমি ও জিমিকে। একটু পর গাড়ি থেকে নামেন বনি। এর পেছনে ছিল সাদা রঙের আরেকটি গাড়ি। গাড়ি থেকে নেমে ক্লাবের রিসিপশন অতিক্রম করে তাদের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। 1.5 ঘন্টা পর পরিমণিকে অচেতন অবস্থায় কোলে নিয়ে বের হতে দেখা যায় জিমি ও এক নিরাপত্তা কর্মীকে। ক্লাবে কালো রঙের গাড়িতে এলেও বাইরে এসে সাদা রঙের একটি প্রাইভেট কারে উঠতে দেখা যায় তাদের। সেখান থেকে 3:22 বনানী থানায় আসেন পরিমণি। প্রবেশ করেন ডিউটি অফিসারের কক্ষে। কিছুক্ষণ পর সেখান থেকেও বেরিয়ে যান তারা। পুলিশ সেখান থেকে অচেতন পরিমণিকে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকের পরীর মামলায় গ্রেফতার অমির অফিসে অভিযান চালিয়েছে সাভার থানা পুলিশ। উত্তরা 3 নম্বর সেক্টরের একটি ভবনে অভিযান চালিয়ে 132টি পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টায় জড়িতদের শাস্তির দাবির পর এবার ঢাকা বোট ক্লাব বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। সকালে জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান তিনি। এ সময় কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি তোলেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের এই সংসদ সদস্য। গত পরশুদিন একটা ঘটনায় আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন। বোট ক্লাবটির ব্যাপারে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটির সভাপতি আমাদের পুলিশের প্রধান। সেই ক্লাবটি আজকে নদীর মধ্যে অবস্থিত, যেটা আজকে ভাইরাল হচ্ছে বিভিন্ন অ্যাপে। দেখা যাচ্ছে তুরাগ নদীর পাড় দখল করে ওই ক্লাবটি হয়েছে কিনা সেটি আপনাকে দেখতে হবে। পাশাপাশি মাননীয় স্পিকার কিছুদিন আগে একটা মাত্র 20-21 বছরের মেয়ে মুনিয়া, সে ব্যভিচারের স্বীকার করলো। কারা করলো, তার বিরুদ্ধে তাদের এই অপরাধের সাথে কারা জড়িত, তার ব্যাপারে প্রধানমন্ত্রী কতটুকু ব্যবস্থা গ্রহণ করেছেন। দুপুরের সময়ে আরও থাকছে লোক দেখানো উচ্ছেদের পরদিন আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে জোরে সোরে চলছে অভিযান। গুড়িয়ে দেয়া হয়েছে 30টির বেশি পাকা স্থাপনা। ঢাকা মাওয়া ভাঙা সুপার এক্সপ্রেসওয়ের ভাঙা গোল চত্বর মহাসড়ক যোগাযোগে যোগ করেছে নতুন মাত্রা। অসাধারণ নান্দনিক দেশের প্রথম এই এক্সপ্রেসওয়েতে
কোনো প্রতিবন্ধকতা ছাড়াই চলে যাওয়া যাবে দ্রুত গতিতে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু ঘিরে দুই পাশে 55 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে। সড়কটির নান্দনিকতার চমৎকার এক নিদর্শন ফরিদপুরের ভাঙা মোড়। যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন করেছে এটি। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েটি গত বছরের 12 মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। 4 লেনের এই সড়কের দুই পাশে দুটো সার্ভিস লেন করা হয়েছে। এই সার্ভিস লেন দিয়ে ধীরগতির যানবাহন চলাচল করছে। এখানে ওঠানামার জন্য কিছু নির্দিষ্ট পয়েন্ট রাখা হয়েছে। যাতায়াতের সুফলের পাশাপাশি সড়কটির আধুনিক নির্মাণ শৈলীতে মুগ্ধ যাতায়াতকারীরা। জায়গাটার নাম ভাঙা, কিন্তু এসে দেখি কিন্তু আশ্চর্যের বিষয় এটা ভাঙা না। এখানে এসে দেখতে মনে চায় আসলে জিনিসটা কত সুন্দর করছে। ভাঙ্গার 4 রাস্তার মোড়, এখন আর সেই ভাঙ্গা নাই, এখন হলো অনেক উন্নত হয়ে গেছে। এইখানের একটা যে ফিলিংস, আমার মনে হইতেছে আমি কোনো ইউরোপ কান্ট্রিতে দাঁড়ানো। মন খারাপ থাকলে খুব ভালো হয়েছে, এই জন্য এখানে বারবার আসি ঘুরতে। এই এক্সপ্রেসওয়ে নির্ধারিত সময়সীমার 3 মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন করে। এক্সপ্রেসওয়েতে 5টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারব্রিজ এবং 4টি বড় সেতু রয়েছে। পদ্মা সেতু চালু হলে ভাঙা থেকে মাত্র 1 ঘন্টায় রাজধানীতে পৌঁছে যাবেন। খুলনা থেকে পদ্মা ব্রিজ উদ্বোধন হয়ে গেলে 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে ঢাকায় যেতে পারবো। দক্ষিণবঙ্গের মানুষের যে অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার মান, সেটার ব্যাপক পরিবর্তন হয়েছে। 4 দিক থেকে 4টি করে আলাদা সড়ক বেরিয়ে আসায় এক দিক থেকে অন্য দিকের সড়কে যাওয়া সহজ। 16টি পথের মিলন মেলায় পরিণত হয়েছে ভাঙা চত্বর। এখান থেকে অন্তত 20টি জেলায় যাতায়াত সম্ভব। ফরিদপুরের ভাঙা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দিন দিন জনপ্রিয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের ব্যবহার। এই কারেন্সিতে শত শত কোটি ডলার বিনিয়োগের ঘোষণায় হুহু করে বাড়ছে এই মুদ্রার দামও। তবে বিটকয়েনে সহজে মাদক অস্ত্র ব্যবসা এবং জঙ্গি অর্থায়ন হয় এমন দাবি তুলে দেশে এই মুদ্রার লেনদেন নিষিদ্ধ। কিন্তু বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা এটিকে বলছেন ভবিষ্যৎ পৃথিবীর মুদ্রা। এ অবস্থায় দেশে এটি চালুর ব্যাপারে ভাবার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। শাকির আহমেদের প্রতিবেদন। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন মাইনিং পদ্ধতিতে তৈরি হয় এই মুদ্রা, যার সর্বনিম্ন একক সাতোশি। 1 কোটি সাতোশিতে হয় 1 বিটকয়েন। বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস বিটকয়েনকে ভবিষ্যৎ পৃথিবীর মুদ্রা বলে আখ্যা দিয়েছেন। চলতি বছরের শুরুতে ক্রিপ্টোকারেন্সিতে $150 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন বিলিয়নিয়ার এলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। ফলে হুহু করে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির দাম। মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও ক্রিপ্টোকারেন্সিকে মূল্য হিসেবে নির্ধারণ করেছে। তবে এই ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে থাকে না কেন্দ্রীয় ব্যাংকের মতো কোনো নিয়ন্ত্রক সংস্থা। লেনদেনের তথ্য ব্লকচেন নেটওয়ার্কের মাধ্যমে সুরক্ষিত ও গোপন থাকায় এ ব্যবস্থা দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এটাকে দাঁড় করানোর জন্য এটার পেছনে কিন্তু অনেক ধরনের নীতি নির্ধারকরা কাজ করছে। সেদিক থেকে যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা সারা ওয়ার্ল্ড থেকে পিছিয়ে পড়ব। আইন দিয়ে এটাকে আটকানোর চেয়ে এটাকে অ্যানালাইসিস করা দরকার বাংলাদেশে। বিটকয়েনের প্রয়োজনীয়তা পুরোপুরি অস্বীকার না করে এই মুদ্রার যৌক্তিকতা ও অযৌক্তিকতা যাচাইয়ের পাশাপাশি গবেষণা করা উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিটকয়েন সহ সব ধরনের ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে অন্যান্য দেশের অভিজ্ঞতা কি হয়েছে, কি ধরনের সমস্যায় তারা পড়ছে বা কি সুযোগগুলো তারা পাচ্ছে, সেটা দেখা দরকার। কারণ এটা যেহেতু একটি অ্যাসেট যেটার মূল্য বাড়ছে, মানুষ এখানে ইনভেস্ট করতে চায়, এখন লিগ্যাল না করা হলে তখন কিন্তু ইললিগ্যাল পথে এটা হবে। তবে ক্রিপ্টোকারেন্সিতে খুব সহজে মাদক ও অস্ত্র ব্যবসা এবং জঙ্গি অর্থায়নের সুযোগ রয়েছে। তাই ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর বিনস, জেমস ও বিটকয়েনে লেনদেনের অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যেহেতু ফরেন কারেন্সিতে পেমেন্ট হয়, বাংলাদেশে এটি কেনাবেচা করার জন্য বাংলাদেশ ব্যাংক অথরাইজড কোনো কিছু নাই। বিশ্বের অনেক দেশই ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা রেখে চীন চালু করেছে নিজস্ব ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোন সেবার বিপরীতে ব্যাংক কত ফি আদায় করতে পারবে তার সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি বলছে,
নির্ধারিত ফিতে গ্রাহক সেবা নিশ্চিত করতে তদারকি করা হবে। অর্থনীতিবিদদের মতে এই নির্দেশনা বাস্তবায়নে গ্রাহকদের জন্য ব্যাংকের শাখায় দৃশ্যমান জায়গায় ফির তালিকা প্রদর্শন করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। হরিপদ সাহার রিপোর্ট। ব্যাংকে লেনদেন এবং বিভিন্ন ধরনের হিসাবে সুদের বাইরেও নানা রকম ফি বা মাসুল গুনতে হয় গ্রাহকদের। ব্যাংক ভেদে এই ফির বাড়তি হার নিয়ে বিভিন্ন সময়ে গ্রাহক অসন্তোষের অভিযোগও পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন অবস্থায় নিয়ন্ত্রক সংস্থাটি ব্যাংকগুলোর সেবার ফি বিস্তারিতভাবে নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে। এতে বলা হয়েছে 10,000 টাকার নিচে গড় স্থিতির আমানত হিসাব বিনা মাসুলে পরিচালিত হবে। টাকার অঙ্কের ভিত্তিতে 6 মাসে একবার হিসাবের ফি হবে সর্বোচ্চ 300 টাকা। ঋণের পরিমাণের ওপর সর্বোচ্চ প্রসেসিং ফি 20,000 টাকা নেওয়া যাবে না। ঋণ আবেদন, সার্ভিস চার্জ এবং ঝুঁকি প্রিমিয়ামের মতো ফি। বৈদেশিক বাণিজ্যে এলসি কমিশনের সর্বোচ্চ হার, অ্যাডভাইজিং বা ট্রান্সফারের ফিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। ব্যাংক চার্জ কমানো ছাড়া there is no other alternative. Otherwise the people will not come into the bank. আমার মনে হয় যে দিস ইজ এ রাইট ডিসিশনস এবং এটার ফলে আমি মনে করি না যে ব্যাংকের প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট করবে। আমি একটা কমিটি করে দিয়েছি, দে উইল ডিজাইন দ্যাট ইজ আওয়ার শিডিউল অফ চার্জেস অ্যাজ পার দিস ডিরেকশনস অফ দিস সার্কুলার, এবং এটা করে আজকেই আমরা ব্রাঞ্চ পর্যায়ে দিয়ে দিব। যথাযথ ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা দেখভাল করি। যদি তারা কমিশন বেশি নেয় তখন সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা টাকা ব্যাক করে দেওয়ার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়। আমাদের ইনস্ট্রাকশনের জনবল বৃদ্ধি করার জন্য আমরা প্রচেষ্টা আছি। সেবার বিপরীতে ফি বা মাসুলের তালিকা ব্যাংকের প্রতিটি শাখা ও কার্যালয়ে দৃশ্যমান জায়গায় প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে। গ্রাহক স্বার্থ রক্ষায় এই নির্দেশনার বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন অর্থনীতিবিদরা। 2003 সালে 22টা ইন্ডিকেটর ব্রাঞ্চে ডিসপ্লে করে রাখার কিন্তু সার্কুলার আছে, কিন্তু ব্রাঞ্চগুলোতে যে দেখি এমনটা আমি খুব একটা চোখে পড়েনি। এটা কিন্তু খুবই সরাসরি স্বার্থের ব্যাপার ক্লায়েন্টের। তাদের জন্য ওপেন জায়গায় এটাকে ডিসপ্লে করে রাখতে হবে যাতে একজন ক্লায়েন্ট তার রাইট হিসাবে সেটা দেখতে পারেন এবং ক্যালকুলেট করতে পারেন তার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বা কস্ট অফ ফান্ড। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বছরে 2 বার হিসাবের স্থিতি বা স্টেটমেন্ট বিনা ফিতে এবং পরবর্তীতে প্রতিবার 100 টাকায় গ্রাহককে সরবরাহ করতে হবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ইসলামী বক্তা আবু তহা আদনান নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি কোথায় কী অবস্থায় আছেন তার রহস্য উদ্ঘাটন করা হবে বলেও জানান মন্ত্রী। সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসারদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। আদনান তৌহিদের কথা আমরা শুনেছি, আমরা দেখবো এটা কোথায় কি অবস্থায় আছে। আমরা অবশ্যই তার ক্লু আমরা উদ্ঘাটন করব। যারাই আইন ভঙ্গ করবে, রিসোর্ট হোক, বার হোক, যেখানেই যে আইন ভঙ্গ করলেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। চট্টগ্রামে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মোটিভেশনাল স্পিকারের দায়িত্ব পালনকারী হেফাজত নেতা শামীমুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। জঙ্গি সংগঠনের সদস্য সংগ্রহণের পাশাপাশি জিহাদ সংক্রান্ত বিভিন্ন নথিপত্রের বাংলা অনুবাদের কাজ করত বলে শামীমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ অবস্থায় হেফাজতে ইসলামের সঙ্গে এই জঙ্গি সংগঠনের কী ধরনের যোগাযোগ রয়েছে তা অনুসন্ধানে নেমেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিরিয়া ফেরত আনসার আল ইসলামের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সাকওয়াত আলের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতে নগরী ফিরোজ শাহ কলোনির বাসা থেকে গ্রেপ্তার করা হয় অপর জঙ্গি নেতা শামীমুর রহমানকে। স্থানীয় একটি মসজিদের খতিব শামীমের বাসাটিকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম তাদের আস্তানা হিসেবেই ব্যবহার করত। সে সাথে নতুন সদস্যদের মোটিভেশনাল স্পিকারে কাজ করত শামীম। গ্রেপ্তার সাকওয়াতের দাবি 2013 সালে ওই বাসায় বৈঠকের মাধ্যমে সে জঙ্গি সংগঠনে যোগ দেয়। সেখানে উপস্থিত ছিল তারা 2 ভাইরা মামুন এবং আরিফ, আরও ছিলেন 90 জেএমবির প্রধান বরখাস্তকৃত মেজর জিয়া। তার কাজটা হলো আসলে দাওয়াতের বিষয়গুলো নিয়ে যখন সাখাওয়াত যেত তার বিভিন্ন ব্যাখ্যা করে দেওয়া এবং দাওয়াতের বিষয়টা কীভাবে করতে হয়, জিহাদ সংক্রান্ত বিষয়গুলো ব্যাখ্যা করা। পুলিশ জানায় আটক শামীমুর রহমান বহুল আলোচিত কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সমাজ কল্যাণ সম্পাদক। আরবিতে পারদর্শী হওয়ার কারণে জিহাদ সংক্রান্ত আরবি ভিডিও এবং বিভিন্ন লেখা বাংলায় অনুবাদ করে নতুন সদস্যদের মধ্যে সরবরাহ করত। এই অবস্থায়
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাথে হেফাজতে ইসলামের আর কোনো নেতার সম্পৃক্ততা রয়েছে কিনা তার অনুসন্ধানে নেমেছে পুলিশ প্রশাসন। কারা এর আগে তাদেরকে উদ্বুদ্ধ করেছে বা তাদেরকে সহযোগিতা করেছে সেই নামগুলো বের করতে পারলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার পরে আমরা খতিয়ে দেখব যে এদের মধ্যে কোনো বড় রকমের সম্পর্ক আছে কিনা। গত 11 জুন রাতে নগরীর খুলশিয়া এলাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সাখাওয়াত আলীকে গ্রেপ্তার করে। মূলত জঙ্গি সংগঠনের হয়ে সিরিয়ায় সশস্ত্র প্রশিক্ষণ এবং যুদ্ধে অংশ নিয়ে চলতি বছরের 22 মার্চ দেশে ফিরে আসে সে। দেশে ফিরেই আবারও জঙ্গি সংগঠনকে সংগঠিত করতে শামীমুর রহমানের সাথে যোগাযোগ শুরু করে এই সাখাওয়াত আলী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মঙ্গলবারের উচ্ছেদ নিয়ে প্রশ্ন ওঠায় আজ রাজধানীর কামরাঙ্গীর চরের আদি বুড়িগঙ্গা চ্যানেলে শক্তিশালী অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহমুদ রাকিব। রাকিব, তাজরিন, সকাল থেকে একের পর এক আদি বুড়িগঙ্গা চ্যানেল দখল করে স্থাপনা কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে, যে এখনো অব্যাহত রয়েছে এবং আজকের এই উচ্ছেদ অভিযানটি কিন্তু নিশ্চিতভাবে অনেক বেশি শক্তিশালী হচ্ছে, জোরালো হচ্ছে। এবং আমরা দেখেছি সকাল থেকে এ পর্যন্ত প্রায় অর্ধশত স্থাপনা কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আমার বাম পাশে এই মুহূর্তে আপনি দেখছেন একটি 5তলা ভবন কিন্তু একদম ভেঙে দেওয়া হচ্ছে এক্সকাভেটর দিয়ে। এবং সবচেয়ে আসলে আশ্চর্যই লাগে যে মানুষ কিভাবে খালের জায়গায় এমন শত শত টাকা স্থাপনা গড়ে তুলেছে, নির্মাণ করেছে এবং সেখানে কিন্তু তারা দশকের পর দশক ধরে, যুগের পর যুগ ধরে কিন্তু এখানে বসবাস করে আসছিল। শুধু তাই কিন্তু নয়, এবং আমি এই মুহূর্তে যেখানে আপনার সাথে কথা বলে আছি, যেখানে দাঁড়িয়ে আছি কথা বলছি, এই জায়গাটা কিন্তু একদম আদি বুড়িগঙ্গা যে চ্যানেল, সেই চ্যানেলের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপের মোটামুটি মাঝ বরাবর। অর্থাৎ বুঝতে পারছেন এই জায়গা থেকে আপনি যে স্থাপনাগুলো দেখছেন, এই জায়গা থেকে হয়তো কয়েক যুগ আগে এখান থেকে নৌকো চলাচল করত, পানি প্রবহমান ছিল। তেমন মোট 74টি স্থাপনা মূলত হাইকোর্ট চিহ্নিত করে দিয়েছেন, সেই স্থাপনাগুলোই উচ্ছেদ করা হচ্ছে। এবং আমার বাম পাশে উচ্ছেদ হচ্ছে, ডান পাশে কিন্তু এখনও এই খালের যে পানি সেগুলো মোটামুটি রয়েছে। দু একটি নৌকাও কিন্তু চলতে আমরা দেখছি, অনেক মালবাহী নৌকাও এখানে আসছে। তো সেগুলোও কিন্তু, যেটি মূলত বিআইডব্লিউটি বলেছে যে এই 74টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে তার পরিকল্পনা রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে এই এলাকায় আদি বুড়িগঙ্গা চ্যানেলে হাতির ঝিলের মতো একটি প্রকল্প করে এই এলাকাটিকে সৌন্দর্য বর্ধন করা হবে। পরিবেশগতভাবে এখানে যে একটি সবুজ পরিবেশ বা ভালো পরিবেশ তেমন কিন্তু গড়ে তোলার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। মূলত সেই পরিকল্পনা নিয়েই এই উচ্ছেদ অভিযানটি চলছে। যদিও গতকাল এই উচ্ছেদে ঢাকা জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি এর কিছুটা ধীর গতি ছিল, আজ কিন্তু ব্যাপক জোরালো এবং শক্তিশালীভাবে কিন্তু অভিযানটি তারা পরিচালনা করছেন এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা বলছেন যে এখান থেকে আরও ভিতর দিকে যাবার পরে কিন্তু অসংখ্য স্থাপনা রয়েছে যেগুলো বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকদের, বেশ কিছু স্থাপনা রয়েছে সরকারি। তারা বলছেন যেহেতু তাদের ব্যক্তির স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে, তাহলে ভিতরের যে বড় বড় স্থাপনাগুলো রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, সেগুলোও ঠিক একইভাবে উচ্ছেদ করে যাতে এই এলাকাটিকে পুরোপুরি পানির যে প্রবাহ, হারানো প্রবাহ, সেটি ফিরিয়ে আনা হয়, এমন দাবি কিন্তু এখানকার মানুষজন করছেন। তো দেখা যাক সেটি আসলে কতটুকু হয় বা কবে নাগাদ হয়। তো আমার কাছে এই ছিল সবশেষ। তাজনীন, রাজধানীর কামরাঙ্গীর চলে অভিযান চলছে, সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরকারের আশ্রয়ন প্রকল্পের সুফল পেতে শুরু করেছেন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর লাখো মানুষ। প্রকল্প 2 এর আওতায় প্রথম পর্যায়ে ঘর পাওয়া প্রায় 70,000 পরিবারের আজ দিন বদলের গল্প। খুলনা থেকে ফিরে দিন বদলের সেই গল্প তুলে এনেছেন রাশেদ বাপ্পি, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া। খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা কখনো দমে যাওয়ার পাত্র নন। একটু নির্ভরতা পেলে এরা ঠিকই ঘুরে দাঁড়ায়, স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাথা গোঁজার ঠাঁই পেয়ে এই মানুষগুলো সেই প্রমাণই রেখেছে। ছন্ন ছাড়া ভাসমান জীবনে মিলেছে সুখের ছোঁয়া।
নতুন ঘরের বারান্দায় যেন স্বর্গ সুখের আনন্দ। সন্তানদের এমন হাসি মাখা আনন্দমুখর মুখ প্রতিটি বাবা মায়েরই স্বপ্ন। যদিও কদিন আগেও জীবন ছিল জলে ভাসা পদ্মেরই মতো, আজ সেই জীবন খুঁজে পেয়েছে জীবনের মানে। সীমাহীন দুঃখের কাল পেরিয়ে ফিরেছে নিশ্চয়তা, মিলেছে স্বস্তি, আনন্দ। জীবনের এই পালাবদলের শুরুটা চলতি বছরের 23শে জানুয়ারি। প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রায় 70,000 ভূমিহীন গৃহহীন পরিবারের হাতে ঘর ও জমির দলিল তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 মাস পর সেই ঘরে আজ নতুন খাট, আলমারি সহ নানান আসবাব। ঘর ভাড়া দিতে পারতাম না, বাড়িওয়ালারা নামাই দিত। এখন ঘরে একটা খাট কিনেছি, একটা আলমারি কিনেছি। জীবন সুন্দর, তবে জীবনের সেই সৌন্দর্য অনেক সময় ধরা দেয় না কোটি টাকা কিংবা অঢেল সম্পদশালীর কাছেও, যেমনটা ধরা দিয়েছে রিনা পারভিনের কাছে। টিনের চালা ও জমির মালিকানা পরিবর্তন এনেছে রিনার জীবনবোধে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রেজিস্ট্রি করে দিয়েছে, ঘর তো আমার, সেজন্য নিজের জমি, নিজের ফুল গাছ, নিজের সবজি সবকিছু পেয়ে আমি খুব খুশি। অবশ্য ঘর পেয়ে হাল ছেড়ে বসে থাকেননি খুলনার ভদ্রাপাড়ের মানুষগুলো। মিতালি দাস ও বাবলু দাসের মতো ঘরে বাইরে আয়মূলক নানা কাজে সম্পৃক্ত হয়ে স্বপ্ন বুনছেন আগামীর। বাচ্চাকে পড়ালেখা শিখবো, তারা যদি বড় হতে পারে, মানুষের মতো মানুষ হবে, তারা লেখাপড়া শিখবে। মানুষগুলোর জীবনমানের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকেও সার্বক্ষণিক রয়েছে তদারকি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের স্বপ্ন দেখাতে শিখিয়েছেন, এখন তারা স্বপ্ন দেখছে এবং অগ্রগামী হচ্ছে। কেউ সবজি চাষ করছে, কেউ পশুপালন করছে। যারা ছিলেন নিঃস্ব তারা লাখপতি হয়ে গেছেন। জমির মালিকানা হিসাব করে ঘরের দাম হিসাব করলে কোথাও সেটা 5 লাখ থেকে 20 লাখের হিসাবে দাঁড়িয়েছে। একই প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে আগামী 20শে জুন আরও প্রায় 54,000 নিঃস্ব পরিবার পাচ্ছে ঘর ও জমি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। হজ করতে নিবন্ধনের প্রথম দিনেই সৌদি আরবে বসবাসকারী 4.5 লাখের বেশি মানুষ আবেদন করেছেন। তবে করোনার কারণে হজে অংশ নিতে পারবেন দেশটিতে বসবাসরত মাত্র 60,000 মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে এবার সৌদি নারীরা অভিভাবক ছাড়া একাই হজ করতে পারবেন। রিয়াদ থেকে আরও জানিয়েছেন আরিফুর রহমান। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র হজ পালনের জন্য এই বছর সৌদি সরকার নির্ধারণ করে দিয়েছে প্রায় 60,000 মুসলিম এই বছর পবিত্র হজ পালন করতে পারবেন। আর এই পবিত্র হজ পালনের জন্য 4টি শর্ত দেওয়া হয়েছে সুনির্দিষ্ট করে। যেমন পবিত্র হজে এবার যারাই অংশগ্রহণ করবেন 18 থেকে 65 বছর বয়স থাকতে হবে এবং এর মধ্যে টিকা গ্রহণের মাধ্যমে তাদের ইমিউন থাকতে হবে, দীর্ঘস্থায়ী রোগ মুক্তি থাকতে হবে এবং গত 5 বছরে যারা পবিত্র হজ পালন করেনি এমন মুসলিমরাই কিন্তু পবিত্র হজে অংশ নিতে পারবেন। তো সেক্ষেত্রে এদের মধ্যে 2টি ধাপে এই যে সিলেকশন অর্থাৎ 60,000 যে মুসল্লি সেটি নির্বাচন করা হবে। 13 থেকে 23শে জুনের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে এবং এই নিবন্ধন প্রক্রিয়া শেষ করেই 23শে জুনের পরেই কিন্তু ঘোষণা করা হবে এর মধ্যে কারা নির্বাচিত হয়েছেন। অনলাইনে নিবন্ধনের এই প্রক্রিয়া শুরুতেই যেমনটি জানিয়েছে সৌদি ধর্ম মন্ত্রণালয়, অর্থাৎ প্রথম দিনেই 4.5 লাখের অধিক মুসল্লি যারা হজ করতে আগ্রহী তারা কিন্তু আবেদন করেছেন এই সৌদি আরবের আভ্যন্তরীণ মুসল্লি হিসেবে পবিত্র হজে যাওয়ার জন্য। 3টি প্যাকেজের মাধ্যমে এবছর পবিত্র হজে যারা অংশ নেবেন তাদেরকে এই নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করে কিন্তু হজের জন্য যে তাসরিফ সেটি সংগ্রহ করতে হবে। চাঁদ দেখার সাপেক্ষে এবছরের পবিত্র হজ 19শে জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং 20শে জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। 2 ইউরোপিয়ান জায়ান্টের লড়াইয়ে ফ্রান্সের কাছে 1-0 গোলে হেরে গেছে জার্মানি। ফরাসিদের জয়ে প্যারিসের রাস্তায় আনন্দে মাতেন সমর্থকরা। উল্লাস নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। জার্মানির ঐতিহাসিক এলিয়েন্স অ্যারেনা শেষ পর্যন্ত জয়ের হাসিটা হেসেছে ফরাসিরাই। যদিও পরিসংখ্যান আগেই বলেছিল আজকের ম্যাচে ফেভারিট থাকবে ফরাসিরা এবং ম্যাচের শেষে সেটি প্রমাণিত হয়েছে। ফ্রান্সে করোনার প্রকোপ কমে যাওয়ায় বার এবং রেস্টুরেন্টগুলো খুলে দেওয়ায় অনেকটা উৎসবের সাথেই আজকের ম্যাচ উপভোগ করেছেন ফরাসি সমর্থকরা।
পুরো ম্যাচ জুড়েই ছিল তাদের সেই উৎসবের আমেজ, হর্ষধ্বনি আর করতালিতে মুখরিত ছিলেন তারা। একজন প্রবাসী বাংলাদেশ হিসেবে আমরা খুবই আনন্দিত, উল্লসিত। ম্যাচ শেষে রাস্তায় দর্শকরা উল্লাস করতে নামলে তাদেরকে থামাতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এবারের ইউরো কাপ জিতলে ফুটবলার এবং কোচ হিসাবে ইউরো কাপ ও বিশ্বকাপ জেতা একমাত্র ব্যক্তি হবেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। অবশ্য তার জন্য অপেক্ষা করতে হবে ইউরো কাপের শেষ ম্যাচ পর্যন্ত। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ। আবারও ফ্রান্সের কাছে জার্মানির হার। নিজেদের মাঠে ডাইম্যান শেফটদের হারে কোচ জোয়াকিম লোকে দায়ী করছেন দেশটির ফুটবল পাগল দর্শকরা। মিউনিখ থেকে দর্শকদের অনুভূতির কথা জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে ফ্রান্স ও জার্মানির খেলার 90 মিনিট ছিল উত্তেজনায় ঠাসা। যদিও পরিসংখ্যানে জার্মানি ফ্রান্সের গোলমুখে শট নিয়েছে যেখানে 10টি, সেখানে ফ্রান্সের সংখ্যা মাত্র 4টি। বল দখলে রাখার লড়াইয়ে জার্মানি ছিল এগিয়ে। তবুও এটা যে গোলের খেলা, আর গোল যদি হয় আত্মঘাতী তাহলে বেদনায় নীল হওয়া তো স্বাভাবিক। তবে ফ্রান্সের কাছে হেরে যাওয়ায় জার্মান জাতীয় দলের কোচ জোয়াকিম লোয়ের কৌশলকে দায়ী করছেন হেরে যাওয়া জার্মান দর্শকরা। দেখুন, জার্মানির এবারের দলটি বেশ ভালো। আজকের খেলায় দুর্ভাগ্যজনকভাবেই হেরেছি, জয় হয়েছে ফ্রান্সের। তবে খেলা শেষে জয়ের আনন্দে মাতোয়ারা হতে ভুলেননি নিজ দলকে সমর্থন যোগাতে আসা ফ্রান্সের ফুটবল পাগল দর্শকরা। গোল দেওয়ার কৌশলে পরিবর্তন না করলে পরের ম্যাচগুলোতে জেতা অসম্ভব হবে। কে জানতো জার্মানিরই এই আলিয়ান্স স্টেডিয়ামের রং একদিন ফ্রান্সের পতাকার রঙে রঙিন হবে। আর এমন মর্যাদাপূর্ণ লড়াইয়ে হেরে গিয়ে একরাশ বেদনা আর হতাশা নিয়ে বাড়ি ফিরতে হবে। ফ্রান্সের কাছে হেরে যাওয়া মানেই জার্মানির জন্য শেষ কিছু নয়। সামনের ম্যাচগুলোতে অর্থাৎ পর্তুগাল ও হাঙ্গেরিকে হারালেই জার্মানি যাবে দ্বিতীয় রাউন্ডে, এমনটাই প্রত্যাশা জার্মানির সকল ফুটবল প্রেমীদের। জার্মানির মিউনিখের আলিয়ান্স অ্যারেনা স্টেডিয়ামের সামনে থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রামেও বাড়ছে করোনা রোগী। রাজশাহী ও খুলনা অঞ্চলে 33 জনের মৃত্যু। আগস্টে মিলবে 10 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। ট্রায়ালের অনুমোদন দেশীয় বঙ্গভ্যাক্সের। এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা, ফরিদপুরের ভাঙা গোল চত্বর। ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমের 20 জেলায় পৌঁছানো যাবে দ্রুত। পদ্মা সেতু চালু হলে আসবে বৈপ্লবিক পরিবর্তন। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।